রিত মায়ার প্রেম গাথা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ১। এই যে শুনছেন? কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধজ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে বলল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়ের অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকলো মায়া। এই যে শুনছেন? এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রাঙ্গা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অবচেতন লোকটার কপাল চেপে ধরল, রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে, আমাকে শুনতে পাচ্ছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়ের অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথায় লাল হিজাবদারি ঝাপসা একটি মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতেও পারল না লোকটা। তবে ঝাপসা চোখ মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন, আমাকে মিষ্টি জাতীয় কিছু দিন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকাল লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার। মায়া মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা নিয়ে সেদিকে লোকটার খেয়াল নেই, অথচ সেসব চিন্তা না করে মায়ার কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝলো না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা, তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে আগের নেই বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন। আপনাকে সাহায্য করতে হবে, আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার প্রেশার ফল হয়েছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগার সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট্ট পার্সটা কেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপরের কাগজটা ছড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল উঠতে। বেশ ফুরফুরে সারাটা দিন কাটলেও আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহারের পাওয়া চকলেটটা ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার দরুন সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসায়, কিন্তু প্রতিপদে হঠাৎই আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাঞ্চার। এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকেই গেল এবং আশেপাশে খোঁজ করে একটি হোটেলে 2টো রুম বুকিং করলো। একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ার জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে, কিন্তু মায়া কিভাবে যেন তাদের হাতে ছুটে যায় এবং অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটি বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তির হয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কুল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভরকালো, হতবিলম্ব হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন। কম্পন দেখা গেল এই ছোট্ট শরীরে। মায়া কাঁপতে কাঁপতে হাতের ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না। আপনারা আমার বাড়িতে ফোন করে জানিয়ে দেই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়, আমাদের জন্য তারা জলদি এখানে এসে নিয়ে যায়। বাইরের আবহাওয়া ভালো নেই, দেখুন না কিরূপ ঝড়ঝাপটার বাতাস রয়েছে, আশেপাশে হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে, তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন না প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ের কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ের কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে উঠে কান্নায়। আচ্ছা মতন ফেসে গেছে সে। না নিজের একটা ফোন আছে,
না লোকটার কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল, তার উপর আবার আকাশের অবস্থাটা বেশ খারাপ, যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে। আবহাওয়া বেশ ভালো নয়, প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত ঘুল ঘুল ঘুরছে। এমন অবস্থায় মায়ের চোখে মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়া প্রবল কান্না পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে সে জায়গায় মায়া বসে আছে, সেই জায়গাটার নামটাও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেললো। তারপর অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ, কারণ এখানে কোনো কিছুই মায়ের পরিচিত নয়। দেখা গেল ওই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল। কিছু দূর যেতেই আরো বড় কোনো বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? ভয়ার্থ মায়া মুখ তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবে ও। অসহায় মায়া লোকটির কাঁধ চেপে কোনো মতো ধরে বসাতে চাইলে দুর্বলতার কারণে লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ের কাঁধের উপর কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়ের কিশোর মন কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে মায়া লোকটির দুবাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃত স্বরের ধ্বনি। দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। বয়া মায়া হাসপাস করলো, মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। হিমের হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড়া করতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতার নিচে পরে শাড়ির কুচিগুলো খুলে গেল তরতর করে। আটকে উঠে তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে কুচল। লোকটাকে ধরে দাঁড় করাতে মায়ের অনেক ঝামেলায় পড়ে গেল। যখন দেখলো মায়া হাইডে লোকটির কাঁধ সমান হলো, তারপর আবার লোকটির ওজন মায়ার সাধ্যের বাইরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে বর নিয়ে সামনে এগোবে যদি সেই লোকটি পুরোপুরি লাগাই না পেল? অসহায় মায়া এবার বেশ ছুটে পেল কান্না। আর একটু লম্বা হলে কি এমন হতো? অত তো লম্বার ঝুলে না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়ার ভাবনার মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারল অচেনা লোকটি মায়ের কাঁধ চেপে নিজের বর ফেলছে মায়ের উপর। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ের দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরতর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলে বুঝতে পারল লোকটির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটা নিজের দুর্বলতা ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ের উপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই এখন যদি মায়া দ্রুত ওই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে সেই সেফলি কোনো জায়গায় না নিতে পারে, তাহলে বিপদ আরো বাড়বে। তাদের দুজনেরই বিপদ হবে। অচেনা লোকটি যে কোনো সময় অজ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া, তাই নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগুলো সে। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার খেয়ে হারিয়ে হুচুট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোলো। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পদে হাঁটছেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়ার কাঁধ থেকে অবচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগুলো নিজের বাড়ি পর্যন্ত। মায়া তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তি বাজলো অর্ধবয়স্ক লোকটি বয়স্ক বৃদ্ধা বাবাকে নিয়ে। তিনি মায়ার আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসলো, সাহায্য করতে দ্বিমত জানালো। ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজনে পুলিশের কাছে ধরা খেয়েছে। এরপর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবারও পালিয়েছে এবং ওনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে যাচ্ছে ওনার ছেলের মাধ্যমে। এমনটা ওনার চিন্তা ভাবনায় এটে ইতিমধ্যে। চিন্তা ভাবনার অনুযায়ী মায়াকে এক ছুট কথা শুনিয়ে ফেলেছে এসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধা লোকটির এমন বিশ্লেষণ করার পেছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ার পরিহিত এলোমেলো শাড়ি আর অবচেতন যুবকটির ইন করা প্যান্ট শার্টের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত ওনার অপবিত্র ধারণা আসল মনে মায়াদের নিয়ে।
বৃদ্ধা লোকটির কথায় মায়া কান্না করতে করতে নিচের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করতে মায়ার গায়ের শাড়িটা অগোছালোর সাথে সাথে রক্তের লাল দাগে ছড়িয়ে আছে সমস্ত শাড়ির জায়গায় জায়গায়, এমনকি মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচড়টাতে পূর্ব থেকেই লোকটির রক্তে ভেজা ছিল, তাই ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছে এই অচেনা লোকটির সাথে। মায়ার ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো মায়া। এখন মায়া কিছু বলবে, সে কেউ বিশ্বাস করবে, সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনেই বুঝতে পারছে মায়া। মায়া নিশ্চুপ কান্না করলো, তারপরও মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটি বাবার মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসেবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলে মেয়েদের বিয়েই নয়, আশেপাশে 5 এলাকার মানুষের বিয়ে নিয়েও থাকেন তিনি। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপাধারক মানুষের জায়গা হবে না বলে মনে করেন। কিন্তু এই ঝড়ঝাপটার রাতে এদের সাহায্য করে বের করে দেওয়াটা ঠিক হবে না। এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবে বলে হালালভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভিতর দিয়ে চোখ উঠিয়ে আবারও এক পলক তাকালো মায়া আর রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকার ঘুরে কারো চেতনা স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটি বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভিতরে যেতে। ওনাদের ভিতরে নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটি নিয়ে ভিতরে গেল হাফেজ সাহেব। পেছন পেছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুয়ে দিতেই পিত্তে চমকে উঠল হাফেজ সাহেবের। আতঙ্কিত চোখে বিছানায় শস্যাযায়ী যুবকটিকে দিয়ে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। মায়া হাসপাস করলো হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতেই মায়া স্বস্তির হলো। ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থা চেক করতে। ছেলেটির নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসলো লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে। আবারও না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীত মায়া কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাট। মায়া মন্ত হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। এছাড়া এবারের হুজুর টাইপের লোকটার কথাও মায়ের ভালো লাগেনি। মায়াকে তখন কিসব ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখন অবধি প্রেমও করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো। নোংরামি তো ভুলেও না। মায়ার 2 হাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসল। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে। নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে মায়ার ভয়, ডর, টেনশন, আতঙ্ক সবকিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব। তাদের পেছন পেছন হালকা পাতলা গঠনের আরও একটা ছেলেও প্রবেশ করলো, বাসায় গেঞ্জি গায়ে দিয়ে, চোখ মুখে ঘুম ঘুম ভাব। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছেন হাফেজ সাহেব। দেখে তো তাই মনে হচ্ছে মায়ার। কাজী মোল্লা সাহেব হাতে মোটা করে রেজিস্ট্রি খাতাটা বুকে চেপে মায়ার সম্মুখে দাঁড়ালো। এক পলক ঘৃণা ভরা দৃষ্টিতে মায়া ও বেহেশরত লোকটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। বাবার বিরস দৃষ্টির মানে বুঝতেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন হাফেজ সাহেব, সুমন যা তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করলো সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনো রকম বনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলো মায়ের সম্মুখে। শব্দ করে গলা খাকানি দিয়ে মায়ের উদ্দেশ্যে হুমকি স্বরূপ বলল, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই। আমি জিনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে আসছো আমার দুয়ারে। আমার ঘর পবিত্র ঘর অপবিত্র করেছ, তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালেমা পড়িয়ে। আমার কাছে মিথ্যার সুযোগ নেই। তোমাদের অবস্থা বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে। আর এই মেয়ে, তুমি এই ছেলের সঙ্গে ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে যে ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মাঝেই বুঝে যাবে আশা করছি। এই ছেলে যে কারো আপন না সেটা পুরো দেশ জানে। ক্ষমতার অহংকার যার রন্ধে রন্ধে সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করবে, নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থা এমনিতেই ভালো নেই। এজন্য বলছি আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু বেশ সময় লাগবে না এলাকার মানুষের জোরো করে তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না। তাই বলছি আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নিবে, বুঝেছো মেয়ে?
চশমার ফাঁকে চোখ উঠিয়ে তাকালো মায়ার দিকে কাজী সাহেব। মনোভাব অত্যন্ত শক্ত ওনার, বিরক্তির সাথে সাথে রুষ্টও তিনি। যদি মায়া ওনার কথা শুনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি। তার উপরও পাপটা মেনে নেবে না সহজে। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজীর দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করলো? উপকার করার কি পাপ নাকি? কারো উপকার করা তো নেকির কাজ, তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীত মায়া আরো সিটিয়ে গেল বয়ে। এতক্ষণে দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল। ততক্ষণে মায়া হঠাৎ কান্না ধমকে উঠে কাজী সাহেব। মায়া ভয়ে আরো ছিটিয়ে গেল, মুখের উপর শাড়ির আঁচল চেপে বসে। মায়ার তখনও জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়, পরিস্থিতির ফ্যাসাদে পড়লে কিভাবে বাঁচতে হয় তাও জানে না। অতিরিক্ত ভয় পেয়ে মায়া শুধু বুক ফেটে কান্না আসে, এখনো তাই আসছে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসলো। কাজী সাহেব কালিমা পড়াতে পড়াতে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল। মায়া দমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন কাজী সাহেব অর্ধবহিষ ছেলেটাকে কবুল বলতে বলল, তখন ছেলেটি ওই অবস্থায় ঘুরের মাঝেই 3 কবুল বলে ফেললো। মায়াদের বিয়ে সম্পন্ন হলো। কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করলো, কাজী সাহেব মায়ার স্বামী নামক লোকটি থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞাসা করলো না, শুধু মায়াকে ছাড়া। যেন তিনি পূর্ব থেকে ছেলেটির বাপদাদার নাম জানেন, সেই অনুযায়ী তিনি নিজেই সবকিছু লিখে নিয়ে গেছেন কাবিন নামায়। মায়া পরিবারের কথাই জিজ্ঞেস করলো। মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এটুকুই বলল। ব্যাস, মায়াকে কাবিন নামে সিগনেচার করতে বলল। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবিন নামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটাকে চোখ বুলালো একটু করে। বরের জায়গায় স্বামীর নাম মায়া ভালোভাবে দেখেও বুঝলো না আসলে সেখানে লোকটি কি নাম লিখেছে। কেমন ঘুরিয়ে পিছিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা, অথচ নামটা মায়া বুঝতে পারছে না কি লেখা আছে তাতে। মায়ার নামটা ভালো করেই প্রখর করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা, তাই মায়া শত চেষ্টা করেও সিগনেচারটা মায়ার ছোট্ট মাথায় ঢুকছে না। অসহায় মায়া সিগনেচারের উপর এক নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহুশ স্বামীর দিকে, যেদিকে এক পলক তাকিয়ে কাপা কাপা হাতে সে কাবিন নামায় সিগনেচার করে বিয়েটা সম্পূর্ণ করতে কাজী সাহেব উঠে দাঁড়ালো খাতাপত্র গুছিয়ে। এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে উঠল মায়াদের কিছু খাওয়ার জন্য। রাতের প্রায় শেষ প্রহর। হাতের মুঠো ভাটন ফোনটি চেপে ধরে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে ছন্ন খোলা আকাশে তাকিয়ে আছে টিন সিটের জানালা দিয়ে মায়া। ওর ছোট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই মেঘের বাদ ভাঙা বৃষ্টি হয়ে বারবার গলিয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতের উল্টে পিছে চোখ গাল মুছতে ব্যস্ত, সেই সাথে মুঠো ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটি বাড়িওয়ালাল ছেলেদের বউয়ের খাবার দিতে আসায় তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছ থেকে। তিনিও মায়ের মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিলেন মায়াকে, কিন্তু মায়ার ভাগ্য সহায় হলো না। সেই মধ্যে রাত থেকে এক নাগারে কল করে যাচ্ছে আরিফের, কিন্তু ফোন বন্ধ, বারবার নট রিচেবল আসছে। মায়ার কান্নার বেগ বাড়ে, ফুপিয়ে কেঁদে উঠে বিছানায় শয্যাশায়ী স্বামীর দিকে তাকাই। নাম দাম পরিচয় কিছুই জানে না, অথচ এই লোক নাকি মায়ার স্বামী। ভাগ্যের কি পরিহাস! তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহজীবনে এই লোকের সাথে মায়ার আর দেখা হবে কিনা সন্দেহ। দেখা না হওয়ার 100% নিশ্চিত এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ। জানবেই বা কিভাবে? লোকটা সজ্ঞানে থাকলে না জানবে? সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মেয়েটাকে বিয়ে করলো। মায়ের মতো করে সেও মায়ার নাম ঠিকানা জানে না, এমনকি মায়া হয়তো চোখের দেখাটা পর্যন্ত দেখেনি। সে হুঁশ ফেরার পর এই লোকটাকে মায়া কি বলবে? বলার মতো কি আদৌ কিছু আছে মায়ের কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে তুই লোকটা উঠে মায়ের সাথে খারাপ আচরণ করে, তখন কি করবে মায়া? বয়ার্ত মায়া আরো বয়ার্ত হলো। চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যে লোকটার মাথা মোটা করে ব্যান্ডেজ করেছে, ডাক্তার দিয়ে করানো হয়েছে, বাড়িওয়ালার ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখন বেঘুরে ঘুমাচ্ছে সে। মায়া লোকটার গভীর চোখে দেখে চুপিসারে চলে যেতে নিয়েও পা থেমে গেল। হাতের বাঁধন ফোনটা চেপে সময়টা দেখে নিল, 3:40 প্রায় ভোর। মায়া হাঁসফাঁস করলো লোকটার এই অসুস্থ অবস্থা একা রেখে যেতে। একটা মাত্র স্বামী মায়ার, এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায়, মায়া চলে গেলে তখন মায়ার পাপ হবে না? না থাক, মায়া না হয় একটু কষ্ট করে কেটে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামীর চোখ খোলার আগে আগেই মায়া পালিয়ে গেল, তখন লোকটাও মায়ার অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনই লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি। এরপর আবার মায়ের সম্পর্কে সে কিচ্ছুই জানে না। এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনে মায়াকে খুঁজেও পাওয়ার সম্ভাবনা নেই।
স্বস্তির মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত আরিফ মায়ার কলটা রিসিভ করছে। মায়া কল করে তার ভাই রিসিভ করে ভোর 4:56 দিকে। তখন পায় ভোর ধরুনি বুকে। উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎ পালালো খোলা জানালা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাথরুম ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ের অচেতন স্বামী ঘুম ভাঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে ধরে উঠে বসতেই রুমে ঢুকে কাজী সাহেব। তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করে বলল, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতেই ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। ব্যথায় মাথা এমনি হ্যাং হয়ে আছে, তার ওপর আবার অপরিচিত জায়গা, অপরিচিত মানুষের মুখে অপরিচিত কারো খোঁজ করা তার কাজ করছে ভেবে খানিকটা কপাল কুঁচকে আসে বিরক্তিতে। সে উত্তর করলো না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথার পৃষ্ঠে তেমন কিছু বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটার হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে, দেখো। ছেলেটির চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে মায়ের রেখে যাওয়া বাটন ফোনটি হাতে তুলে নিতে চাইল। কাজী সাহেব আবারও মায়ের খোঁজ করে বলল, তোমার সাথে মেয়েটি কোথায়? ফোন হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে এখনো বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হচ্ছে। কিসের মেয়ে? অকপটে সোজাজাপটা উত্তর করলো কাজী সাহেব, তোমাকে নিয়ে রাতে যে মেয়েটা এসেছিল এখানে, আমি তার কথা জিজ্ঞেস করেছি। সে কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ মন্ত থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবদারি মেয়েরই মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার। দুর্বলতায় ঠিকঠাক মেয়ে তার ফেসটা পর্যন্ত দেখা হয়নি তার। এরপর থেকে নিজে খুশি ছিল না বলতে গেলে, অথচ এখন সকাল হতে না হতেই সে মেয়ের খোঁজ তার কাছে করছে। অদ্ভুত তো, যে মেয়েকে দেখেনি জীবনে সে মেয়ের খোঁজ কিভাবে দিবে সে? বিষয়টি সে তেমন একটা আমল না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অকপটে উত্তর করলো, আমি জানি না সে কোথায়। তুমি জানো না মানে? যুবকটি বাটন ফোন টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। আপাতত নিজের গন্তব্যের জন্য বের হতে হবে, এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু কাজী সাহেব বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে এড়িয়ে পকেটে দুহাত খুঁজতে খুঁজতে বলল, আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়, আর না তার খোঁজ নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকের কথায় খানিকটা তেতে উঠে কাজী সাহেব। তিনি চিনেন এই পাষাণ লোকটাকে। খান পরিবারের নিহাল চৌধুরীর একমাত্র ছেলে আব্রাহাম রিদ খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম। ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না তার। তবে মেয়েলি বাজে বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জড়াতে শুনেননি কখনো। এমনকি রিদ খানকেও কখনো কোনো মেয়ের শিখে জড়িয়ে বাজে কিছু বদনাম শোনা যায়নি কখনো। তিনি মনে করে খানবাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বৌমারা অত্যন্ত মর্যাদা নিয়ে চলেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে, বউকে সম্মান দেবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতে বিয়ের কথা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব অত্যন্ত রুষ্ট গলায় রীতের উদ্দেশ্যে বলল, মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। এছাড়া মেয়েটি বেশ ছোট্ট, দুনিয়া সম্পর্কে তার কোনো ধারণাই থাকতে পারে না। এজন্যই বলছি, স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? হৃদ ভাবলো হয়তো রাতে হৃদের সাথে মেয়েটি থেকে দেখে কাজী সাহেব উল্টো ভেবে নিয়েছে সে মেয়েটি তার বউ হতে পারে। হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করলো না। এতে বেশি কথা সে কারোর সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই, বিদায় তার চলে যাওয়া উচিত বলে মনে করে। কাজী সাহেব পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকিয়ে পকেট থেকে দুজনের কাবিননামার একটা কাগজ নিয়ে হৃদের হাতে ধরিয়ে দিল। তিনি নিশ্চুপে রুম ত্যাগ করলো। হৃদ কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতেই একাকার সমান বিস্মিত হয়ে গেল যখন দেখলো বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা। হৃদ খানিকটা চমকালো, সাথে সাথে বিরক্ত বোধ করলো এমন হুটখাট অপ্রকাশিত বিয়ের জন্য। হাতে কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বউয়ের নামটা দেখে নিল এক পলক, যেখানে আনারি হাতে এলো থেব্রু করে এভাবে লেখা রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারলো তার অচেনা বউয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ আউড়িয়ে স্মরণে গেল নিলে। তার বউ আনারি হাতে লেখা দেখে হৃদের কপালে কুঞ্জিত বাজ আরো গাঢ় হয়। তাকে কোনো নাবালিকা প্রাইমারির বাচ্চার সাথে বিয়ে দেওয়া হয়নি তো তারা, বিয়ে দিয়ে দেয়নি তো তারা। গড নস।
সদ্য বিয়ে হওয়া বউয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল রিত। আবেগী হয়ে গা বাসাবার মানুষ সে নয়। তার বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না। হাতের কাবির নামাটা বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল রিত। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করলো না। আর না মায়ের খোঁজ করতে চাইলো। উদাসীন রিত কর্মক্ষেত্রে গিয়েও নিজের বিয়েটাকে ভুলে গেল। বিয়ের মতন পবিত্র সম্পর্কটা ভুলে দুজনের সামনে এগোতে চাইলো। হলোও তাই। দুজনের কারো মাঝে তাদের বিয়েটা নিয়ে মাথামাতি দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউই এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারো সামনে মুখ পর্যন্ত খুলেননি। রিত কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি। আর মায়া পরিবারের বউয়ে কাউকে কিচ্ছু বলছে না। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটি পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই। চলবে।